ইন্ট্রোডাকশন লেখার জন্য ওই যে গতকাল যে আমি একটা স্ট্যাটাস দেখাইছিলাম, ফেসবুক স্ট্যাটাস লিখছিলাম, তার মতো আর কি। জেনারেল স্টেটমেন্ট অ্যান্ড ডেফিনেশন। কে যেন ওই যে, আচ্ছা, ফ্লুইড নিয়ে পেপারটা টপিক যেন কে বললা? গুগলে সার্চ দিতে দেখালাম। হ্যাঁ, ফ্লুইড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন। ফ্লুইড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন, এফএসআই। ওকে, আচ্ছা, ফ্লুইড স্ট্রাকচারাল ইন্টারঅ্যাকশন, ফাইন। এই যে ফ্লুইড স্ট্রাকচারাল ইন্টারঅ্যাকশন, ধরো এই টপিকটার সাথে আমি একদমই পরিচিত না, আরো এখানে ধরো তোমরা 20 জনের মধ্যে 10 জনই ধরো পরিচিত না এই কনসেপ্টের সাথে, তাইলে একটা পেপার যে সে পড়া শুরু করবে, সে তো, তুমি তো লেখার সময় না হয় অন্যান্য সেকশন আগে লিখছো, কিন্তু যে পড়বে সে কিন্তু ইন্ট্রোডাকশনটাই আগে পড়বে। তাইলে এখন তারে তোমার ফ্লুইড কি জিনিস সেটা একটু বলা দরকার, স্ট্রাকচারাল ইন্টারঅ্যাকশন কি জিনিস সেটা একটু বলা দরকার। এই যে ডেফিনেশনটা তাকে যে বলে দিবা, এই জেনারেলি স্টেটমেন্ট এবং ডেফিনেশন, এটা দিয়ে ইন্ট্রোডাকশন লেখা শুরু হবে, যে ফ্লুইড স্ট্রাকচারাল ইন্টারঅ্যাকশন বলতে বোঝায় এই 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 এই, এবং এইটা এই কাজে লাগে, এবং এইটা এই জায়গায় ব্যবহৃত হয়, মানে এই যে এই কথাগুলো লিখবা, এটা দিয়ে ইন্ট্রোডাকশন লেখা শুরু হবে। কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, কন্টিনিউ করি। এই যে জেনারেল ডেফিনেশন লিখলা, আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই। আমি বললাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা অনেক প্রাচীন নগরী, ঢাকার ঢাকার পাশ দিয়ে বুড়িগঙ্গা গেছে, ঢাকার আরো অন্য পাশ দিয়ে শীতলক্ষ্যা এবং তুরাগ আরো দুটি নদী আছে, ঢাকার জনসংখ্যা 3 কোটি বা 4 কোটি, হোয়াট এভার। ঠিক আছে, সবকিছু বলা শেষ করে এই যে আমি জেনারেলি স্টেটমেন্ট লিখলাম যে ঢাকা মানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, সেই দেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই যে এরকম জেনারেলি স্টেটমেন্ট এবং ডেফিনেশন আমি লিখে ফেললাম। লিখে ফেলার পরে ইন্ট্রোডাকশনের সবচেয়ে মজার পার্টটা হচ্ছে এরপর আমি বলবো হাউ এভার। ওয়ার্ডটা ভালো করে খেয়াল করো, হাউ এভার। আমরা বাট ওয়ার্ডের সাথে পরিচিত, তোমরা কিন্তু সবাই ধরো পাশ করার পরে সবাই আইএলটিএস দিবা, টোফেল দিবা, জিআরই দিবা, বিভিন্ন কিছু দিবা, তখন এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, হাউ এভার। এই ওয়ার্ডটার সাথে সবাই কি পরিচিত তোমরা? জি ভাইয়া। আচ্ছা, সবাই পরিচিত না হলেও আজকে শিখে নাও, হাউএভার হচ্ছে বাটের পরিশীলিত রূপ। বাট, বাট মানে হচ্ছে খুব ডিরেক্ট কথা আর কি, বাট মানে হচ্ছে কিন্তু। কিন্তু আমরা আসলে রিসার্চ পেপার লেখার সময় ডিরেক্ট বাট ওয়ার্ডটা খুব কম লিখি, আমরা হাউএভার লিখি। হাউএভার মানে হচ্ছে তবে, মানে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা অনেক পুরনো শহর, ঢাকার চারপাশে নদী আছে, ঢাকায় অনেক মানুষ থাকে, তবে ঢাকা পৃথিবীর সবচেয়ে জঘন্য শহরগুলোর মধ্যে একটি। দেখো মানে আমি কি ঘটনাটা ঘটালাম, আমি অনেক জেনারেল স্টেটমেন্ট এবং ডেফিনেশন দিয়ে তবে দিয়ে আমি কিন্তু একদম ঢাকার সব শেষ করে দিলাম। বুঝতে পারছো যে তবে বায়ু দূষণের তালিকায় ঢাকা পৃথিবীর নাম্বার 1 শহর। এই যে তবে বলার পরে যেটা বললাম, এই এর আগে আমি ডেফিনেশন এবং জেনারেল স্টেটমেন্টে বহু কথাবার্তা বলছি, বলার পর আমি তবে বলার পরে যেই বাক্যটা বললাম, এরপরে কি সব শেষ হয়ে গেল না? জি ভাইয়া। ওকে, দেখবা ইন্ট্রোডাকশন কোন একটা পেপারের মধ্যে যখন পড়তে যাবা, ইন্ট্রোডাকশনের মধ্যে দেখবা হাউএভার এবং দেয়ারফর, আরেকটা ওয়ার্ড আছে দেয়ারফর, এটা আমি আসবো। হাউএভার ওয়ার্ডটা খুব ব্যবহার করা হয়, মানে এই যে ধরো আমি ওইখানে আমার যে ফেসবুক স্ট্যাটাসটা দেখাইছিলাম, সেখানে কি দেখাইছিলাম, যে বুয়েটকে মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ধরে, যেহেতু এইচএসসি তে সবচেয়ে ভালো রেজাল্ট করা ছাত্ররাই বুয়েটে ভর্তি হয়, আহ, কিন্তু কিন্তু আসলে কি তাই? এই যে প্রশ্নটা তুললাম, এটার মতন আর কি। হাউএভার দিয়ে তুমি তোমার ব্রেক করবা, স্টেরিও টাইপটাকে ব্রেক করে ফেলবা প্রথমবারের মতো, ব্রেক করে তুমি একটা প্রবলেম স্টেটমেন্টের দিকে আগায় যেতে থাকবা। এটা যে কোনো রিসার্চ আর্টিকেল লেখার একটা কমন স্ট্রাকচার। ওকে, সো
এভরিথিং বিফোর দ্য ওয়ার্ড বাট ইজ হর্স শিট। এই টার্মটার সাথে পরিচিত? জন স্নোরে চিনো তোমরা? চিনি ভাই। আচ্ছা, যারা গেম অফ থ্রোন দেখছো তারা এই জিনিসটা জানার কথা। এখানে খুব সুন্দর একটা ডায়লগ ছিল যে তুমি বাট ওয়ার্ডটা বলার আগে যা কিছু বলছো সবকিছু হর্স শিট, মানে অর্থহীন আর কি। ঠিক আছে, সো বাটের পরে যা বলছো সেটাই আসলে মূল মেসেজ। বাটের আগে যা বলছো সেগুলো তুমি জাস্ট ভনিতা করছো, বলতে হয় তাই বলছো। ওকে, এই যে ইন্ট্রোডাকশন লেখার যে স্ট্রাকচারটা এটা শিখাচ্ছি আর কি, এটা কিভাবে লিখবা। তো জেনারেল স্টেটমেন্ট ডেফিনেশন, এরপর হাউএভার। ওকে, তো হাউএভার দিয়ে তুমি একটা কোশ্চেন রেজ করে দিলা যেটা, সো এই কোশ্চেন যখন রেজ করবা তখন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস অফ দ্য প্রবলেম। আমি যখন বললাম যে ঢাকা বায়ু দূষণের শীর্ষে, তখন খুব স্বাভাবিকভাবে তোমাকে ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে যে হ্যাঁ ঢাকা গত 10 বছর ধরেই বায়ু দূষণের শীর্ষে, কারণ ঢাকায় প্রচুর ভেহিকেল চলে, ঢাকায় প্রচুর মানুষ, ঢাকায় অল্প জায়গার মধ্যে কনজেস্টেড জায়গায় প্রচুর রাস্তাঘাটে অনেক ভেহিকেল, এত কিছু মেনটেন করতে ঢাকা পারতেছে না, ঢাকার এই সমস্যা আছে। এই যে ব্যাকগ্রাউন্ড গুলা লিখলা, তারপরে বর্তমান কি স্টেজ, বর্তমানে ঢাকায় জন্য এই কাজ করা হচ্ছে কিন্তু সেগুলো যথেষ্ট না ঢাকার মানে উন্নতির জন্য বা বায়ু দূষণ ঠিক করার জন্য। এই যে জিনিসগুলো লিখলা এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কারেন্ট স্ট্যাটাস অফ দ্য প্রবলেম। এখানে তুমি চাইলে কিছু পুরনো রিসার্চ পেপার থেকে সাইটেশন করতে পারো এই জায়গাতে। ঠিক আছে, যেখানে বলবা যে ওই এর আগেও কিছু রিসার্চ পেপার ছিল যেসব রিসার্চ পেপারে তারা ঢাকার বায়ু দূষণ নিয়ে আলোচনা করছে। ওকে, এইবার আসবে রিসার্চ কোশ্চেন অথবা প্রবলেম স্টেটমেন্ট। তাহলে রিসার্চ কোশ্চেনটা কি? আমি কোশ্চেনটা করলাম যে এই মুহূর্তে ঢাকাবাসীর সবচেয়ে বড় প্রশ্ন যে ঢাকা শহরের বায়ু দূষণ কমাতে হলে কি কি করতে হবে বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত। এই যে একটা প্রশ্ন করলাম, দিস ইজ কল্ড রিসার্চ কোশ্চেন বা প্রবলেম স্টেটমেন্ট। ঠিক আছে, যেটা আমি আসলে আমার রিসার্চে সলভ করতে চাচ্ছি। সো এই কোশ্চেনটা আমি কোশ্চেন আকারে বা রিসার্চ কোশ্চেন আকারে লিখব। এরপরে একটু লিখতে হবে তোমার মোটিভেশন কি, কেন তুমি রিসার্চটা করতে চাও। যে ঢাকা যেহেতু পৃথিবীর ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমি এই রিসার্চটা করার মাধ্যমে এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, এই দেশের জন্য কিছু করতে চাই, এটাকে স্বস্তি দিতে চাই, এটা ওইটা দিতে চাই। এই যে ব্যাপারগুলা, এটা হচ্ছে মোটিভেশন, রিসার্চ মোটিভেশন। মানে আমি হয়তো খুবই ক্যাজুয়াল ভাবে বলতেছি, লেখার সময় এতটা ক্যাজুয়াল ভাবে লেখা হয় না, কিন্তু এটা হচ্ছে রিসার্চ মোটিভেশন, যে তুমি একটা কাজ যে করবা তোমার আসলে মোটিভেশনটা কি, এটা লিখতে হয়। এরপরে অলরেডি এক্সিস্টিং রিসার্চ বলতে হবে যে দেয়ার আর অলরেডি এক্সিস্টিং সাম রিসার্চ দ্যাট ডেসক্রাইবড দ্য কনসেপ্ট অফ এয়ার পলিউশন অফ ঢাকা সিটি। এটা বলে আমি ওই যে ওরকম লেখা শুরু করলাম, আলম এট এল 2019 শোড দ্যাট যে গাড়ি হচ্ছে ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ। তারপরে সাপোজ শাকের এট এল 2024 শোড দ্যাট ঢাকার বায়ু দূষণ দূর করতে হলে আমাকে মেট্রো রেল চালু করতে হবে বা রিনিউয়েবল এনার্জি চালু করতে হবে। তারপরে অমুকের এরকম 4-5টা পেপার তুমি এখানে সাইট করবা, করে বলবা যে তারা এটা এটা করছে, বাট দে ডিড নাথিং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে তুমি এখানে যেটা লিখবা দে ডিড নাথিং, মানে আসলে এটা আক্ষরিক অর্থে নিও না, এটা বলতে হবে যে তারা বেসিক্যালি যা করছে এইটা দিয়ে আমাদের প্রবলেমটা সলভ হয় নাই, আমার বর্তমান যে প্রবলেমটা এই প্রবলেমটা তাদের কাজ দিয়ে সলভ হয় নাই। দেয়ারফোর, আমি যে দেয়ারফোর ওয়ার্ডটা বললাম, দেয়ারফোর এখানে ইউজ হয়। দেয়ারফোর ও আচ্ছা, তারা কিছুই করে নাই অথবা তারা খুবই অল্প কিছু করছে যেটা দিয়ে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয় না। সো দেয়ারফোর আমি আসলে আমার এই রিসার্চটা নিয়ে নামছি মাঠে। ঠিক আছে, আমি এই জন্য এই রিসার্চটা করতেছি। একটু ক্লিয়ার সবার কাছে?
হ্যাঁ ওকে, আমার প্রবলেম স্টেটমেন্টটা যেহেতু তাদের আগের রিসার্চ দিয়ে সলভ হয় নাই, দ্যাটস ওয়াই আই এম হিয়ার, মানে আমি এই জন্যই আসছি, এই রিসার্চটা আমি করতেছি। ওকে ফাইন। ইন্ট্রোডাকশনের মধ্যে এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে মেথোডোলজিটাকে ব্রিফলি বলতে হয় 2 লাইন বা 3 লাইনে, কারণ তোমার তো ডিটেলস বলার জন্য মেথোডোলজি সেকশন আছেই। তাহলে দেখো ইন্ট্রোডাকশন সেকশনে কিন্তু বেসিক্যালি সবকিছু আসতেছে। সো স্পেসিফিক অবজেক্টিভ বলতে হবে, তোমার কাজের আসলে স্পেসিফিক অবজেক্টিভ কি। 2টা থেকে 4টা, কখনোই মানে 2টার কম না, 4টার বেশি না। কোনো পেপারেই রিসার্চ অবজেক্টিভ 2টার কম হবে না, 4টার বেশি হবে না, এটা ফলো করবা। এটা একটা আইডিয়াল স্ট্রাকচার আর কি। এক্সপেক্টেড আউটকাম, ও তুমি তো অলরেডি মেথোডোলজি লিখে ফেলছো, রেজাল্ট ডিসকাশন সব লিখে ফেলছো, সো তুমি তো জানো অলরেডি কি রেজাল্ট আসছে। বাট পাঠক তো পড়তেছে ইন্ট্রোডাকশন সেকশন, সে তো আর জানে না। সো তার কাছে তোমার অভিনয় করতে হবে, এই পেপার পড়লে তুমি পাবা এই এই এই, মানে এই যে ধরো হকাররা বই বেচে না, যে এই বইটি পড়লে আরো জানতে পারবেন 7 দিনে কিভাবে কোরিয়ান ভাষা শেখা যায়, এই বইটি পড়লে জানতে পারবেন, এই এরকম কিছু বই বেচে না যে ট্রেনে বা বাসে, ওরকম আর কি। এক্সপেক্টেড আউটকামে তুমি বলবা যে আপনারা এই পেপারটা পড়লে জানতে পারবেন এই 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 হতে পারে, মানে সে এক্সপেক্ট করতে পারে এই রেজাল্টগুলা। এবং একদম লাস্টের প্যারাগ্রাফে একটা কথা লেখা হয় যে ইন দ্য রেস্ট অফ দ্য পেপার, রেস্ট অফ দিস পেপারস, section 2 will describe the literature review, section 3 will describe the methodology, section 4 will discuss the results, and section 5 will discuss the conclusion। এই যে এরকম একটা কথা লিখে দিতে হয়, মানে রেস্ট অফ দ্য পেপারে আসলে কি কি আছে তার একটা স্ট্রাকচার বর্ণনা করে দিতে হয় ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে গিয়ে। এটা হচ্ছে রিমেইনিং পেপারে কি কি আছে তার স্ট্রাকচার বলে দেয়। ওকে, নতুন সেকশন ইমপ্লিকেশনস। তো আমার কিন্তু মোটামুটি লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট ডিসকাশন, ইন্ট্রোডাকশন এবং এরপরে আসলো ইমপ্লিকেশন লিখবো। এখন ইমপ্লিকেশন তো বলছি, ইমপ্লিকেশন লেখাটা সহজ। তোমার রিসার্চটা আসলে কিভাবে কমন পিপল, ম্যানেজার, ডিসিশন মেকার, পলিসি মেকার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে তোমার পেপারের স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডার মানে হচ্ছে উপকার ভোগী কারা, ঠিক আছে, সেই উপকার ভোগীরা তোমার রেজাল্ট থেকে কি কি ভাবে উপকৃত হবে। ধরো তুমি যখন ফ্লুইড নিয়ে কাজ করবা, ফ্লুইডের কাজটার তো কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। লাইক আমার একটা যে প্রথম যে কনফারেন্স পেপারটা 2017 সালে আমি যেটা পাবলিশ করছিলাম, সেখানে ছিল নিউমেরিক্যাল ফ্লো অফ ল্যামিনার ওয়াল জেট উইথ ট্রান্সপিরেশন, এরকম একটা টাইটেল ছিল আর কি। আমি তো জিনিসগুলো তখন বুঝতামও না যে এটার মানে কি। যাই হোক, তো ওই পেপারে আমাদের আসলে ইমপ্লিকেশনটা ছিল এই যে জেট ইঞ্জিন দিয়ে যে বিমানটা চলে, জেট বিমান যেগুলো চলে, সেই বিমানের পাখার উপরে যদি কন্টিনিউয়াস একটা এয়ারের সাকশন তৈরি করা যায়, এয়ার সাকশন, কারণ এখানে তো ধরো পাখাটা বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে, তো এখন আমি যদি পাখার উপরে কোনো একটা মেকানিজম করতে পারি যেখান থেকে কন্টিনিউয়াস এয়ার সাকশন হতে থাকবে, তাহলে কিন্তু এখানে একটা হলো স্পেস তৈরি হবে। ওই হলো স্পেসটা বেসিক্যালি কি করবে, তোমার পাখার উপরে এয়ারের ঘর্ষণ কমায় ফেলবে, ফ্রিকশন কমায় ফেলবে। আর ফ্রিকশন যত কমবে একটা বিমানের স্পিড কিন্তু তত বাড়বে, মানে জেট ইঞ্জিনের, জেট বিমানের স্পিড। তো আমি তো মানে আমার পেপারে তো নিশ্চয়ই বিমানও ছিল না, আমার পেপারে কিছুই ছিল না, আমার পেপারে জাস্ট ম্যাটল্যাব দিয়ে আঁকা 2টা গ্রাফ ছিল, কিচ্ছু না, খুব সিম্পল একটা পেপার। কিন্তু সেই পেপারের শেষে আমরা বেসিক্যালি আসলে ইমপ্লিকেশন কি যখন জানতে চাওয়া হলো, তখন আমার এটা ব্যাখ্যা করতে হয়েছে যে হ্যাঁ, এই যে জায়গায় যেহেতু দেখা হয়েছে যে আমি যদি ফ্লুইডের কন্টিনিউয়াস একটা সাকশন ক্রিয়েট করি বা কন্টিনিউয়াস আমি শোষণ করে নেই, তাহলে ওই জায়গাতে বাতাসের সাথে ফ্লুইডের পাখার ঘর্ষণটা কম হবে, এবং ঘর্ষণটা যদি কম হয় তাহলে বিমানের স্পিড বেশি থাকবে, বিমানের স্পিড বেশি হওয়া মানে বিমানের ফুয়েল কস্টিং কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ কল্ড ইমপ্লিকেশন। তুমি যেই রেজাল্টই বের করো, তুমি অনেক কঠিন ফ্লুইড মেকানিক্সের অনেক কঠিন কঠিন কাজ করছো, তুমি সোশ্যাল সায়েন্সের অনেক কঠিন কঠিন কাজ করছো, বাট তার একটা ইজি ইমপ্লিকেশন অবশ্যই সোসাইটিতে থাকবে। সেটা সোসাইটিতে থাকুক, সেটা ল্যাবে থাকুক, সেটা মানুষের কাছে থাকুক, যেখানেই হোক থাকবে। সো তাদেরকে জিনিসটা কিভাবে হেল্প করতে যাচ্ছে এই রেজাল্টটা, সেটা তোমার লিখতে হবে ইন দা ইমপ্লিকেশন সেকশন। এটা কি মোটামুটি গত
20 বছরে বা 30 বছরে বুড়িগঙ্গা নদী নিয়ে যত রিসার্চ হয়েছে সবগুলা রিসার্চ গুগলের সার্চ ইঞ্জিন তোমাকে দেখানো শুরু করবে, মানে গুগল স্কলার সার্চ ইঞ্জিন তোমাকে দেখাবে। এখন